নমস্কার বাঙালি। আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। আপনাদের ঘটনা আমাদের গল্প। আজ আপনাদের জন্য ঘটনা পাঠিয়েছেন নিখিল সরকার। হ্যালো দাদা, আমার নাম নিখিল। আমি মেদিনীপুর থেকে ঘটনাটি লিখছি। গত কিছু সপ্তাহ ধরে তোমাদের ঘটনাগুলি শুনছি। তোমাদের ঘটনাগুলিকে গল্পরূপে আমাদেরকে শোনানোর কনসেপ্টটা দারুণ লাগলো, তাই ভাবলাম আমার কাছে যে ঘটনাটি আছে তোমাদেরকে পাঠাই। ভালো লাগলে তোমাদের মতন করে শুনিও। আপনাদের ঘটনাগুলিকেও যদি গল্পরূপে শুনতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে আপনাদের ঘটনাগুলি আমাদেরকে পাঠাতে পারেন। আমাদের ঘটনা বলার মধ্যে বেশিরভাগ সময় তোমরা ভূত প্রেত, কালা জাদু, অলৌকিক কিছু ঘটনা শুনতে পাবে। আমাদের প্রেতজনী পরিবার কোনো অযথা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমরা তোমাদের পাঠানো এই ঘটনাগুলি গল্পরূপে তোমাদের কাছেই নিবেদন করি, তাই একজন গল্পপ্রেমিক হিসেবেই ঘটনাগুলিকে শুনবে। শুরু করা যাক আজকের 6 নম্বর এপিসোড। শুরুতেই বলে রাখি, কিছু ব্যক্তিগত কারণে হসপিটালের নাম ও দিদির বেস্ট ফ্রেন্ডের নাম গোপনে রাখলাম। তবে গল্প বলার জন্য দিদির বন্ধুকে মিনা বলছি। ঘটনাটি ঘটেছিল আমার দিদির বেস্ট ফ্রেন্ডের সাথে। দুজনে নার্সিং ট্রেনিং শেষ করে আমাদের এখানে খুব বড় এক হসপিটালে জব পায়। ভালোই চলছিল সব কিছু, কিন্তু হঠাৎ এমন কিছু হয় যার কারণে দিদির বন্ধুর জীবন প্রায় ওলটপালট হয়ে যায়। একদিন দিদিদের ডে শিফট ছিল। কাজ শেষ হতে হতে 6টা বেজে যায়। হসপিটাল থেকে বেরোবার সময় মিনাদি বলে, এই মো, এতদিন তো কাজ করছি, এই হসপিটালে মর্গে গেছিস কোনোদিন? আমার দিদি বলে, না তো, কি করতে যাব, কাজ শেষ করে উঠতেই পারি না, তারপর আবার মর্গ, ওটা কি ঘোরার জায়গা বলতো? চল না একটু ঘুরে আসি, কোনোদিন যাইনি। আমার দিদি একদমই সম্মতি দেয় না। মিনাদি অনেক জোর করতে থাকে। তখন আমার দিদি বলে, দেখ, এমনিতেও জায়গাটা ভালো না, কোনো বিপদ হলে কাউকে বলতেও পারবো না, অযথা তখন কাজ নিয়ে টানাটানি পড়ে যাবে। মিনাদি তবুও জোর করতে থাকে। আমার দিদির ইচ্ছা না থাকলেও যেতে বাধ্য হয়। মর্গটি ছিল হসপিটালের পেছনের ডান দিক ঘেঁষে 2টো বিল্ডিং এর পর। সেইখানে যেতেই সামনে সিকিউরিটি গার্ড দিদিদেরকে আটকায়। দিদিদের আইডেন্টি কার্ড দেখে সে ভেতরে যেতে বলে। ভিতরে যেতে মিনাদির যতটা উত্তেজনা এতক্ষণ দেখা যাচ্ছিল, এখন তা একটু হলেও কমেছে। ভিতরে গিয়ে দেখে সোজা চলে গেছে লম্বা মার্বেলের বাঁধানো ফ্লোর। চারিদিক একদম নির্ঝুম, মানে একটা পিন পড়লেও আওয়াজ শোনা যাবে এরকম নির্ঝুম, এবং গায়ে কাঁটা ধরানোর মতো ঠান্ডা। দুজনে ভয়ে ভয়ে সামনে এগোতে থাকে। সামনে এগোতেই চোখে পড়ে লক করা কিছু রুম এবং একটি রুমের সামনে দাঁড় করানো একটি স্ট্রেচার, যাতে সাদা কাপড়ে চাপা দেওয়া একটি লাশ। মিনাদি ভয়ে ভয়ে স্ট্রেচারটির সামনে গিয়ে যখন মুখের উপর থেকে কাপড়টি সরায়, তখন দেখে একজন মাঝবয়সী ছেলে। মুখ দেখে মনে হয় যেন ঘুমোচ্ছে। মুখে এক স্নিগ্ধ হাসির ছাপ, সারা শরীর ফ্যাকাশে। এই দেখে আমার দিদি মিনাদিকে বলে, এই কি করছিস, ওইসব হাত দিস না, চল চল ফিরে যাই, আমার এমনি ভালো লাগছে না, সন্ধে হতে যেতে, চল না। এই বলে মিনাদির হাত টানতেই স্ট্রেচারের কিছু একটা লেগে মিনাদির হাত একটু কেটে যায় এবং রক্ত পড়তে থাকে। ওইদিকে খেয়াল না করেই চলে আসে সেইখান থেকে দুজন। পরের দিন দিদি কাজে জয়েন করার পর দেখে মিনাদি আসেনি। ফোন করে কিন্তু ফোন ধরে না। এইভাবে কেটে যায় প্রায় 1 সপ্তাহ। একদিন ছুটির দিন দেখে দিদি মিনাদির বাড়িতে যায়। গিয়ে মিনাদির যা অবস্থা দেখে, দিদির পায়ের তলা থেকে মাটি সরে যায়। দিদি দেখে যে মিনাকে 1 সপ্তাহ আগে দেখেছিল, কোথায় সেই মিনা? সারা শরীর যেন শুকিয়ে গেছে, চোখের তলায় কালো দাগ। বসে থাকা তো দূরের কথা,
সে ঠিক করে কথাও বলতে পারছে না। বাড়ির লোককে জিজ্ঞাসা করতে বাড়ির লোক বলে যে তারাও কিছু বুঝতে পারছে না। ডাক্তার বলেছে শরীরের রক্ত ধীরে ধীরে কমে যাচ্ছে, কোনো ওষুধেই নাকি কোনো কাজ করছে না। এইভাবেই চলতে থাকলে মিনার কাছে আর বেশি দিন নেই। দিদি একবার মিনাদির কাছে গিয়ে বসে। মিনাদি একবার চোখ খুলে খুবই আস্তে আস্তে বলে, মৌ, খুব ভয় করছে জানিস। রোজ রাতে একজন আসে, আমি দেখতে পাই কিন্তু কিছু করতে পারি না। আমার দিদি বলে, কে আসছে? কাকে দেখতে পাচ্ছিস তুই? মিনাদি বলে, জানি না, রোজ সে বলে আমাকে নিয়ে যাবে, সে আমাকে নিয়ে যেতে এসেছে। তুই কিছু কর, বাড়িতে কেউ বিশ্বাস করছে না। এই বলতে বলতে মিনাদি কেঁদে ফেলে। দিদি মিনাদিকে শান্ত করে বাড়ি ফেরে। ভাবতে থাকে, কি হচ্ছে? মর্গে যাবার পর থেকেই এইসব শুরু হয়েছে, কিন্তু আর যাই হোক, যা হচ্ছে ঠিক হচ্ছে না। এই ভাবতে ভাবতে রাতে যে কখন দিদির চোখ লেগে যায় দিদি বুঝতে পারে না। সেই দিন রাতে ঘটে এক আশ্চর্যজনক একটি ঘটনা। দিদি এক স্বপ্ন দেখে। তাতে দেখে অতি ভয়াবহ একটি অবয়ব, যার মুখ খুবই অস্পষ্ট। খালি দেখা যায় তার লাল রক্তের মতো দুটি চোখ। দিদির দিকে তাকিয়ে দিদিকে বলে, রে, বন্ধুকে বাঁচাবি বলে এত ভাবছিস? পারবি না। ওকে আমার ভালো লেগেছে, নিয়ে যাবো আমার সাথে, কেউ আটকাতে পারবে না। আমার দিদি ঘুম থেকে প্রায় চমকে ওঠে। চারিদিক দেখে ভাবতে থাকে, যা দেখলাম তার সঙ্গে কি মিনার কোনো সম্পর্ক আছে? ঘড়ির দিকে তাকিয়ে দেখে সবে তখন ভোর 4টে। আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়ে কিছুটা দূরেই মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর সেইখানে পৌঁছে দেখে মন্দিরের পুরোহিত মশাই ভোরের পূজার জন্য তৈরি হচ্ছেন। পুরোহিত মশাইকে আমার দিদি সমস্ত বিবরণ খুলে বলে। পুরোহিত মশাই বেশি কিছু না বলে তাকে অনুসরণ করে তার সাথে যেতে বলে। মন্দিরের ভেতরের দিকে বসেছিলেন এক লাল বস্ত্র ধারণ করা এক তান্ত্রিক। কপালে তার লাল সিঁদুর দিয়ে তিলক টানা, মাথায় বৃহৎ আকারে জটা। তার কাছে গিয়ে পুরোহিত মশাই সব কিছু বলতে থাকে। সব কিছু শুনে তান্ত্রিক বাবা বলেন, জয় মহাকাল। দেখ মা, যতদূর বুঝলাম তোদের ওই খারাপ জায়গায় একদমই যাওয়া উচিত হয়। তোর বন্ধুর শরীরে এক পিশাচের বাস করেছে। হাসপাতালের মর্গে গিয়ে কোনো কারণে তোর বন্ধুর রক্তক্ষরণ হয়। তোর বন্ধুর রক্তের গন্ধেই পিশাচ তোর বন্ধুর পিছু নেয়। তারপর সুযোগ বুঝে সে তার শরীরে বাস করা শুরু করে। এই শুনে আমার দিদির কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়। আমার দিদি বলে, তবে কি আর কোনো উপায় নেই বাবা? উপায় কেন থাকবে না? এখনো গেলে হয়তো কিছু করা যাবে। চল মা, আমাকে তোর বন্ধুর কাছে নিয়ে চল। আমার দিদি আর বেশি সময় ব্যয় না করে তান্ত্রিক বাবাকে নিয়ে যায় মিনাদির বাড়িতে। প্রথমে মিনাদির বাড়ির লোক কিছু না বুঝতে পারলেও দিদি সব কথা বলতে তারা ভয় একে অপরের দিকে দেখতে থাকে। তান্ত্রিক বাবা মিনাদির ঘরে ঢুকতেই অবস্থা দেখে তান্ত্রিক বাবা বলে, এ কি রে মা, এ কি অবস্থা? বেশি সময় নেই, 4:30 বাজে, কিছুক্ষণ পর সূর্যোদয় হবে। মা, আমাকে 1 ঘটি গঙ্গা জল দে। মিনাদির মা গঙ্গার জল এনে দিতে তান্ত্রিক বাবা মন্ত্র পড়তে পড়তে গঙ্গার জল ঘরের চারিদিকে ছিটিয়ে দিল। তারপর মিনাদির মাথায় হাত দিয়ে মন্ত্র পড়তে শুরু করে। মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে মিনাদি অদ্ভুতভাবে ছটফট করতে থাকে। তান্ত্রিক বাবা যত মন্ত্রোচ্চারণ বাড়াচ্ছিলেন তত মিনাদির মধ্যে
ছটপটানি বেড়ে যাচ্ছিল। হঠাৎ মিনাদের মুখ থেকে বের হয় এক অতি পৈশাচিক শব্দ। জয় মহাকাল। তান্ত্রিক বাবা মন্ত্র থামালেন। কিছুক্ষণ সব চুপচাপ। তান্ত্রিক বাবা বলে, মিনার শরীর থেকে পিশাচটিকে দূর করতে পেরেছি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এদের শক্তিও হ্রাস পায়। চিন্তা নেই, ও আর কখনো মিনার শরীরে ফেরত আসবে না। কিন্তু বিপদ এখনো পুরোপুরি কেটে যায়নি। আমি যে তাবিজটি দিয়ে গেলাম, এটি 7 দিন হাতে রাখতে হবে, আর রোজ 3 বার এই মন্ত্রপ্রুত জল সারা বাড়িতে ছড়াতে হবে। আজ প্রায় 2 বছর হলো। মিনাদি এখন ভালোই আছে। সেদিনের পর আর কিছুই হয়নি মিনাদির সাথে। জানি না ঘটনাটি কত লোক বিশ্বাস করবে কি করবে না, কিন্তু আমাদের প্রকৃতিতে রোজ এমন ঘটনা ঘটে যার হয়তো কোনো ব্যাখ্যা মেলে না, যার হয়তো বৈজ্ঞানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়াই যায় না। অসাধারণ একটি ঘটনা। সত্যি তো, এমন অনেক ঘটনা ঘটে আমাদের সাথে যা হয়তো অন্য কাউকে বললে নিছক গল্প মনে হয়। এমনই একটি ঘটনা শুনলাম আজ, যার বৈজ্ঞানিক ভিত্তিতে কোনো ব্যাখ্যা মেলে না। আজ ঘটনা পাঠে আমি রাজ ও ভয়েস পার্টনারে প্রিয়াঙ্কা ব্যাপারী ও রুদ্র। আজকের ঘটনাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কমেন্টে এসে জানান আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো ও শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। আমরা আবার ফিরবো আগামী শনিবার ঠিক রাত 11টার সময় নতুন কিছু ঘটনার সাথে। আজকের জন্য সকলকে শুভরাত্রি।